আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ক্লাস নিয়ে। অনেকদিন যাবৎ বাংলা ক্লাস আসলে দেওয়া হয় না, ইংরেজি ধারাবাহিকভাবে হচ্ছে। যদিও ইংরেজি আসলে ধারাবাহিকভাবে হচ্ছে, কিন্তু বাংলা ক্লাসটি নিয়মিত দেওয়া হয় না। আজকে একটা বাংলা ক্লাস নিয়ে হাজির হয়েছি। আসলে বাংলা একটা ক্রিটিক্যাল সাবজেক্ট, ব্যাকরণ স্পেশালি। তো এই ক্রিটিক্যালের মধ্যে আরো কিছু ক্রিটিক্যাল আছে। যেমন এখানে সবচেয়ে ক্রিটিক্যাল আইটেম অনেকটি মনে করে নাকি সমাস। তা সমাসের মধ্যে আরো কিছু ক্রিটিক্যাল থাকে। সমাসের মধ্যে ক্রিটিক্যাল হলো, মানে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল যেটা মনে করে সেটা হলো দ্বিগু সমাস আর হলো সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। এটা ক্রিটিক্যাল কেন মনে করে? এটার একটাই কারণ। কারণ হলো দ্বিগু সমাস যখন আমরা এটা দেখি তখন এখানে কি সামনে একটা কি থাকে, সংখ্যা থাকে। ঠিক তেমনি ভাবে সংখ্যাবাচক বহুব্রীহির মধ্যেও কি একটা প্রথমে সংখ্যা থাকে। তার মানে এই যে দুই সংখ্যা নিয়ে আসলে সমস্যা। সংখ্যা নিয়ে ইনশাল্লাহ সংঘাত বাঁধবে না। আশা করি এই ক্লাসটি দেখার পর শত সমস্যা আশা করি সমাধান হবে ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমাদের কিছু কথা মানতে হবে, কথা মনে রাখতে হবে। আমি কথাগুলো বলবো, সবগুলো তো আসলে লিখলে সময় যা, আমি বললে আপনার মনে রাখার চেষ্টা করবেন। এটা মনে রাখবেন যে আমরা তো জানি বহুব্রীহি, এই সমাসের নাম কি? বহুব্রীহি সমাস মানে অন্য পদ প্রধান। অন্য পদ বলতে কি? কেউ কেউ বলে তৃতীয় পদ। তৃতীয় পদ বলতে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ ধারাবাহিকভাবে এবে না। তৃতীয় পদ বলতে এখানে সমাস এমন একটি জিনিস বুঝতে হবে, সমাস হইতে হলে অবশ্যই আপনাকে এখানে পদ কমপক্ষে দুইটা থাকতেই হবে। এক পদে কখনো সমাস হয় না। আপনি যদি জিজ্ঞেস করেন মায়ে কোন সমাস, এটা সমাস হয় না, সমাসের যোগ্যতা নাই তার। সমাস হতে হলে এটা মনে রাখবেন, সমাস হতে হলে অবশ্যই তাকে দুইটা পদ এখানে অন্তর্ভুক্ত থাকতে হবে। এখানে অনেক ক্ষেত্রে আপনি বলতে পারেন যে তিনটা পদ অন্তর্ভুক্ত থাকলে সমাস হয়, সমাস ভাষাকে সংক্ষেপ করে না, তখন হবে না। যেমন আমরা যদি লিখি এখানে কচু, আদা আর আলো, তাহলে কি দাঁড়ায়? কচু, আদা আর আলো আমরা যদি একসাথে বলতে পারি সুন্দর লাগে শুনতে, কচ্ছাদ আলো। কিন্তু এটা আসলে সমাস হয় না, কারণ সমাসের একটা স্পেশাল কোয়ালিটি কি, যেখানে দুইটা পদ থাকবে। এই জন্য মা কিন্তু সমাস হয় না। ঠিক তেমনি ভাবে এখানে বাবা, এটাও সমাস হবে না। কিন্তু আমরা মা বাবা এই যে দুইটা পদ একসাথে, তখন কিন্তু আমরা সমাসে থাকি, এটাকে আমরা তখন আমরা এটাকে ঠিকই সমাস করতে পারবো এবং এটা আমাকে বলতে পারবো। তার মানে সমাসের স্পেশাল একটা কৌশল বলে দিলাম আপনাদেরকে, যে এক পদে কখনো সমাস হয় না, মিনিমাম দুইটা পদ থাকবে। সমাসে অবশ্যই অবশ্যই দুইটা পদ থাকবে। তার মানে বহুব্রীহি যেহেতু, এটা আসলে তৃতীয় পদ প্রধান। তার মানে কি প্রথম পদও হবে না, দ্বিতীয় পদ হবে না, অন্য একটি পদ প্রাধান্য পাবে। বহুব্রীহি সমাসটা আমি এইভাবে বলি যে লোকে বলবে একটা, বুঝাবে আর একটা। এটি এটাই বলছে বহুব্রীহি। দেখেন, সেই বলছে বহু মানে এক মন তার না, বলবে একটা, করবে আর একটা। আর বহুব্রীহি সমাস, আর এটা কেন দেখেন তো, বহুব্রীহি শব্দটা যদি আমরা একটু ভাঙি তাহলে আমরা বুঝতে পারবো এটা কেন অন্য পদ প্রধান পাই, প্রথমও না দ্বিতীয় না। এটার কারণটা হলো বহুব্রীহি। এই বহু মানে তো বহু বা অনেক, হ্যাঁ, আর ব্রীহি মানে হলো ধান। আচ্ছা, তার মানে কি? এটা দ্বারা বোঝায় যার অনেক ধান আছে। বহুব্রীহি মানে হলো এটা। কিন্তু আমরা কি এটা বুঝি না? আমরা বুঝি কি বহুব্রীহি মানে হলো একটি কি সমাসের নাম। তাই দেখছেন, বলছে একটা কিন্তু বুঝেইছে আরেকটা। এই জন্য এটা প্রথম পদও প্রাধান্য পাবে না, দ্বিতীয় পদও প্রাধান্য পাবে না, তৃতীয় পদ প্রাধান্য পাবে। তার মানে এখানে না প্রথম পদ না দ্বিতীয় পদ, তার মানে অন্য পদ। আমরা অন্য পদ বলতে পারি, প্রাধান্য পাবে। কিন্তু দ্বিগু সমাস, এটা কথা মনে রাখবেন যে দ্বিগু সমাসে মূলত কি কোন পদ প্রাধান্য পায় এটা আপনাকে জানতে হবে। মানে সহজভাবে যদি আপনি বুঝতে চান তাহলে এটা আমরা যদি একটু দ্বিগু সমাস কোন পদ প্রাধান্য পাবে আমি আপনাকে বলে। আচ্ছা, এই দ্বিগু আমি শব্দটাকে মনে রাখার জন্য কৌশল বের করি আমরা আপনাদের সহজ বোঝার জন্য। আচ্ছা, এই দ্বিগু, দ্বি মানে কি? দ্বি মানে একেবারে দুই বলতে পারি না। তার মানে সমাসের কমপক্ষে কয়টা পদ থাকবে? দুইটা পদ। তার মানে একটা হলো, একটা যদি হয় প্রথম পদ আর একটা হলো কি পরপদ, বা দ্বিতীয় পদ। তার মানে এখানে দ্বিগু, যেহেতু দ্বি মানে দুই, তার মানে দ্বিগু সমাসের 2 নাম্বার পদই প্রাধান্য পাবে, মানে পরপদ প্রাধান্য পাবে। আশা করি জিনিসটা বুঝছেন। দ্বিগু মানে দুই, হ্যাঁ, এই যে দুই, দ্বি মানে কি দুই, তে দুই যেহেতু তার মানে 2 নাম্বার পদেই প্রাধান্য পাবে, মানে প্রথম পদ প্রাধান্য পাবে না। এটা মনে রাখার কৌশল। আর বহুব্রীহি তো বললামই। তার মানে এই সমস্যা, এই সমাসগুলা আসলে একটু সমস্যা সৃষ্টি হয়। এটা বিশাল বড় বড় এক্সামে আসে।
যেমন এখানে সামনে ভার্সিটি এক্সাম, আশা করি এখান থেকে একটা আসতে পারে। এমনকি বিভিন্ন প্রকারের এখানে আপনার নিবন্ধন পরীক্ষা থাকে, প্রাইমারি এক্সাম থাকে, হ্যাঁ, এরপরে আপনার ধরুন এখানে ভিসিএস এ থাকে, এগুলো কিন্তু আসে। যাই হোক, তাহলে এই আশা করি এইগুলার ব্যাখ্যা আমি দেওয়ার চেষ্টা করবো সহজে, যাতে করে আপনারা আর কখনো দ্বিগু আর সংখ্যাবাচক বহুব্রীহি নিয়ে আপনাদের কখনো সমস্যা না হয়। আচ্ছা, যাই হোক, এবার একটা জিনিস ফলো করেন। আমি কি বললাম? দ্বিগুতে কি পরপদ, আর বহুব্রীহিতে কি অন্য পদ বা নতুন পদ বা তৃতীয় পদ বলতে পারি। তখন এটা আরেকটা নিয়ে কথা আমরা এখানে চিন্তা করব। সমাস বিষয়টা সহজ, সমাজ আসলে সহজ, কিন্তু একটু ব্যাখ্যাগুলো আপনাকে মনে রাখতে হবে। আচ্ছা দেখেন তো, এখানে কি লিখছে? তেমাতা। হ্যাঁ, তেমাতা মানে কি? তিন মাতার সমাহার। একটা কথা মনে রাখবেন যে এই সমাহার যদি থাকে তাহলে এটা কি হয়ে যাবে? দ্বিগু সমাস। তেমাতা বলতে কি? তিন মাতার সমাহার, মানে তিনটে মাতা যখন একসাথে হয় তখন এটা তেমাতা বলে। আসলে আপনারা তেমাতা হলে মানুষ দেখছেন কিনা আমরা জানি না, আমাদের গ্রামে দেখছি আমরা। লোকটি বুড়া বৃদ্ধ, তো 130 বছর বয়স তার। সে গুজা হইতে হইতে তুই হাঁটুর নিচে তার মাথা চলে গেছে, প্রায় এইরকম অবস্থা। তাদের বুদ্ধিও থাকে খুবই প্রখর। তখন তেমাতা বলতে দুইটা হাঁটু হইলো দুই মাথা, আর মধ্যে নিজের হইলো এক মাথা। এই ধরনের লোককে আমরা স্পেশালি বলি কি? তেমাতা। তার মানে দেখেন এরকম আর কি, তার মানে কিন্তু এখানে বুঝেছি কি? তেমাতা মানে তিন মাথার সমাহার, এটাই তেমাতা। ঠিক তেমনি আমরা এখানে করি ত্রিপদী, মানে কি? তিন পদের সমাহার, এটাই ত্রিপদী। ত্রিভুবন, তিন ভুবনের সমাহার, এটাই ত্রিভুবন। মানে এখানে আমি যেটা ত্রিভুবন দ্বারা, কিন্তু এখানে ভুবনটা কি বোঝাচ্ছে? ভুবন মানে পৃথিবী। এখানে ত্রিপদী দ্বারা কিন্তু তিনটা পদ কি বোঝাচ্ছে? ত্রিপদী দ্বারা এখানে অন্য কিছু বোঝাচ্ছে না। ঠিক তেমনি চৌচির মানে চারটা চিরের সমাহার। যেমন আমি একটা কথা বলি, ধরুন সাপোজ থেকে আমরা চৌচির করবো। হ্যাঁ, আমরা একটা কাটা দিলাম, এই যে দুইটা, এই যে চৌচির হয়ে গেল। কি? ধরুন এটা একটা চির, এটা একটা, এটা একটা, এই যে চারটা চির হয়ে গেল। মনে করেন এটা একটা রুটি ব্রেড একসাথে, তখন আমি আলাদা আলাদা করে ফেললাম, চৌচির করে ফেললাম। তার মানে কি? এখানে তো এই চারটা চির কি বোঝানো হয়েছে? এটাই মূলত চৌচির। এই জন্যেই সংখ্যা থাকা সত্ত্বেও এটা কি? দ্বিগু। ঠিক তেমনি ভাবে দেখেন, চৌরাস্তা বলতে কিন্তু রাস্তাকেই বোঝায়, অন্য কিছুকে বোঝায় না। চৌরাস্তা বলতে কি আপনি চার মনে করেন নাকি রাস্তা মনে করেন? আপনারা যদি বলে কোথায় আছেন আপনি, আমি চৌরাস্তায় আছি, গাজীপুর চৌরাস্তায় আসেন, তখন কিন্তু আমি চৌরাস্তার মধ্যে আছি, আমি রাস্তাকে বোঝাচ্ছি। তাই এটা কি? দ্বিগু সমাস। মানে যা বলবে তাই দ্বিগু, যা বলবে তা না ভিন্ন কিছু কি? সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক তেমনি ভাবে চৌমোহনী, এই যে চার মোহনার সমাহার, তখন এটা চৌমোহনী। তো ওই জায়গায় মোহনী মানে চারটা মোহনা একসাথে হয়েছে, তো তাই এখানে বলে চৌমোহনী। মানে মোহনী কি বোঝাচ্ছে? যে নদী একসাথে মিলে যায়, এটা মোহনা হয়। এটাই মানে সংখ্যাবাচক, সরি দ্বিগু সমাস। কারণ এখানে মোহনী বা মোহনা কি বোঝাচ্ছে? অন্য কিছু না। ঠিক তেমনি ভাবে চৌকাঠ, চৌকাঠ মানে যে দরজার যে চৌকাঠ থাকে, এটা চৌকাঠ বলতে চৌকাঠটা কি বুঝেছে? এই যে কাঠ, এটাই মূলত বুঝেছে। যেমন এখানে দরজার ফ্রেম, হ্যাঁ, ধরুন এটা যদি দরজা হয়, এই যে এটা একটা কাঠ, এটা একটা কাঠ, এটা একটা কাঠ, এটা একটা কাঠ, মোট চারটা। এই জন্য এটা বলে কি? চৌকাঠ। মানে চারটা কাঠকেই একসাথে বোঝায়, তাই এটা কি সমাস? দ্বিগু। ঠিক তেমনি পশুরিটা আসতে পারে, এটা স্টার দিয়ে রেখে। পশুরি মূলত কি? পশুরি হলো পাঁচ শেরের সমাহার। এই যে পাঁচ শেরের সমাহার, এটি মূলত পশুরি। সপ্তাহ মানে কি? সাত অহের সমাহার। অহ মানে দিন, মানে কি? 7 দিনের সমাহার। এটাই মূলত 7 দিন, এই জন্য সপ্তাহ। সপ্তাহ মানে কি? সপ্তাহ, এই সপ্তাহ কি বোঝাচ্ছে? 7 দিন কি বোঝাচ্ছে? এখানে অন্য কিছু না। ঠিক তেমনি আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, নবরত্ন। নবরত্ন মানে কি? এটা মনে রাখবেন। নবরত্ন মানে নব বলতে এখানে নতুন বোঝাচ্ছে না, নব বলতে এখানে 9 রত্নের সমাহার। 9 রত্নের সমাহার। এটা সম্রাট আকবরের সময় তার বিশিষ্ট বিজ্ঞ উপদেষ্টা ছিল 9 জন ব্যক্তি, যেমন বীরবল ছিল এর মধ্যে একজন অন্যতম। এই যে 9 জন রত্ন ছিল, মানে 9 জন বিজ্ঞ ব্যক্তিকে একসাথে তিনি নবরত্ন বলে ডাকতেন। ঠিক তেমনি ভাবে এখানে আমরা একটা নবরত্ন, মানে একটা কি নাম, একটা তেলও আছে, হ্যাঁ, নবরত্ন। এটা কেন? এটা মূলত নবরত্ন মানে কি? দেখেন 9টা উপাদান বিদ্যমান, তাই এই তেলের নাম কিন্তু নবরত্ন। এটা নতুন না, নব বলতে কিন্তু এখানে নতুন বোঝাচ্ছে না, 9 বোঝাচ্ছে। আশা করি জিনিসটা বুঝছেন।
তাই এটাকে 9টা উপাদান আছে বিধায় এই তেলের নাম কি নবরত্ন। ঠিক তেমনি ভাবে এখানে 9 জন বিশিষ্ট ব্যক্তিকে বুঝাইতো, এই জন্য মূলত কি এই যে নবরত্ন এখানে। তাই এখানে মূলত নব বলতে 9 আর রত্ন বলতে এই রত্ন বলতে এখানে রত্ন কি বোঝাচ্ছে? রত্ন বলতে কি আসলে বলে না সে আমার রত্ন, মূল্যবান জিনিস, মূল্যবান কোনো কিছু। ঠিক তেমনি ভাবে তাদেরকে একসাথে বলতো তো ব্যক্তিদেরকে এখানে নবরত্ন বলতো, তাই না? এটা কিন্তু দ্বিগু সমাসের অন্তর্গত, এটা কিন্তু বহুব্রীহি না। আপনি বলতে পারেন যে নবরত্ন তো আসলে বহুব্রীহি হওয়ার কথা, কিন্তু আসলে বলতে নবরত্ন বলতে এখানে রত্ন কি বোঝাচ্ছে। তাই এখানে মূলত এটা কি দীর্ঘ সমাস, এটা আসতে পারে, এটা একটু স্টার দিয়ে রাখতে হবে। এবং কুশরী, হ্যাঁ ঠিকই, ষড় ঋতু মানে কি 6 ঋতুর সমাহার কি বলা হয় কি ষড় ঋতু। আচ্ছা, আশা করি জিনিসটা মোটামুটি ভাবে বুঝছেন। এরপর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্টও করবেন, ইনশাল্লাহ আমি বোঝানোর চেষ্টা করবো সর্বোচ্চতে। এবার আসেন সংখ্যাবাচক বহুব্রীহি নিয়ে একটু আলোচনা করছি। সংখ্যাবাচক বহুব্রীহি কি বলবে একটা কিন্তু বোঝাবে কি আরেকটা, এটি মূলত সংখ্যাবাচক বহুব্রীহি। মানে এই সমাসের মধ্যে তৃতীয় পদ বা অন্য পদ প্রাধান্য পাবে, পূর্ব পদ পাবে না, পরপদ পাবে না। যেমন দেখেন, আচ্ছা দুচালা, এখানে এই যে দুচালা যে জিনিসটা লাগছে আমরা আসলে কি বলে দেখেন, এক মিনিট। আসলে আমি বেশি আসলে হার্ট করতে পারি না। ধরুন এটা একটা দোচালা আমরা বলতে পারি, হ্যাঁ এই যে এটা একটা দোতলা। কি এদিকে একটা চাল ওইদিকে একটা চাল, দুচালা বলতে আমরা কি বুঝি? দুইটা চাল বুঝি না একটা ঘর বুঝি। এটা কি একটা বলুন তো? এটা কিন্তু একটা দুচালা ঘর। আমরা কিন্তু এখানে দুচালা বলতে দুইটা চালকেও বোঝাচ্ছে না, চালাকেও বোঝাচ্ছে না, দুচালা একটা ঘরকে বোঝাচ্ছে। তার মানে দুই চাল বিশিষ্ট ঘরকে মূলত দুচালা বলে। তার মানে কি এই জন্য এটাকে দুচালা বলা হয়। তার মানে এটা অবশ্যই কি তার এই কারণে এটা সংখ্যাবাচক বহুব্রীহি। দুইও না চালাও না, একটা ঘর বোঝাচ্ছে, তাই এটা মূলত সংখ্যাবাচক বহুব্রীহি। আসেন চৌচালায় কি কথা, চার চালা ঘরকে বোঝায়। চৌচালা বলতে কি চার চালা, ধরেন এই মধ্যে একটা চাল, আবার ওই দিক দিয়ে একটা আছে, হ্যাঁ এই যে ধরেন এই দিকটা একটা আছে, এই যে চৌচালা এইদিকে একটা এদিকে একটা, চারটা চালা হয়ে গেল, তখন এটা কি চার চালা ঘরকে বোঝাবে। তাই এটা কি চারও বোঝাবে না চালাও বোঝাবে না, ঘর, তাই এটা কি সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক তেমনি চার হাতি, চার হাতি বলতে বোঝেন চারটা হাতি এরকম না, কিন্তু চার হাতি বলতে স্পেশালি বোঝায় একটা লাঠিকে, চার হাতি বলতে লাঠিকে বোঝায়। মনে করুন এটা একটা লাঠি, লাঠিটা চার হাত বা এটা একটা লাঠি, তখন এটা চার হাতি বলতে আমরা গ্রামের গঞ্জে অনেকে আসলে 3.5 হাতি 4 হাতি এটাকে লাঠি আমরা সহজেই বুঝে ফেলি যে 3.5 হাতিটা নিয়ে, তখন আমরা বুঝে ফেলি যে আসলে লাঠিটার কথাই বলছে। এটা এই জন্য চারকেও বুঝে নেয়, হাতকেও বুঝে নেয়, চার হাতে মানে এখানে লাঠি বোঝায়, তাই এটা সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক তেমনি একতারা, একটা তার আপনারা এটা দেখছেন কিনা আমি জানি না, দেখেন এই যে এখানে একটা তার থাকে, হ্যাঁ এই যে একটা, এটা কি একটা বাদ্যযন্ত্র কিন্তু একটা তার, হ্যাঁ আবার দু তারও আছে, আবার তিন তারও আছে, হ্যাঁ তার মানে এগুলা কি বাদ্যযন্ত্র। একও বোঝায় না কি তারাও বোঝায় না, কি বোঝায় একটা বাদ্যযন্ত্র। এই কারণে এটা মূলত বহুব্রীহি সমাস। বলতেছে এখানে না এক না তারা, এটা কি একটা বাদ্যযন্ত্র, তাই এখানে এটা কি সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক তেমনি পঞ্চানন মানে কি পঞ্চানন ঝাড়, আনন মানে কি মুখ, পঞ্চানন যার মানে কি 5টা মুখ যার, এরকম পঞ্চানন যার। এটাও কিন্তু কাকে বুঝেছে জানেন? পাঁচকেও বুঝেছে না, এখানে আনন মানে মুখ বা মাথা এটাও বুঝেছে না। পঞ্চানন মানে শিবকে বুঝায় তারা, শিব। তাই এটা দেখছেন পাঁচও না আননও না মুখও না, আলাদা কাকে বুঝেছে? শিব। তাই এটা কি সংখ্যাবাচক বহুব্রীহি। সরানন ঠিকই যা মানে 6 বা সরানন যান মানে 6টা আনন যান মুখ যান, এটাও কিন্তু তারা আরেকটা জিনিস বুঝেছে। এটা কি জানেন? যুদ্ধ দেবতাকে বোঝায়, এই যে যুদ্ধ দেবতা, দেবতা এটা মূলত কি সংখ্যাবাচক বহুব্রীহি। না এখানে 6কে বোঝায়, না এখানে আনন্দ বা মুখ বা মাথাকে বোঝায়, এখানে আরেকজনকে অন্য একটা জিনিসকে প্রাধান্য পেয়েছে, তাই এটা সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক দুনলা, আচ্ছা এটা তো আপনার পারেন, দুনলা কি হতে পারে? দুই নল আছে যার, এই যে দেখে না পানি না আসলে দুই নল, এই যে বন্দুক।
তার মানে কি দুই নলা আছে যার, এটি মূলত দু নলা কি বন্দুক। এই জন্য এটা কি মানে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। না দুইও বোঝায় না, দুইটা নলকে বোঝায় না, আলাদা একটা বন্দুককে বোঝায়। ঠিক তেমনি 14 শিখ, আচ্ছা বলে না তোমাকে আমি 14 শিখের ভাত খাওয়াইয়ে ছাড়বো, দালানের ভাত খাওয়াইবো তোমার। তার মানে কি 14 শিখের গড়ে ঢুকবে। 14 শিখ বলতে এখানে কি বোঝায়? জেলখানা। ঠিক তেমনি ভাবে দেখেন 14 বুঝেছে না, 14 শিখ কি বুঝেছে না, আর একটা জিনিসকে বুঝেছে জেলখানা। এই কারণে এটা মূলত সংখ্যাবাচক বহুব্রীহি। ঠিক তেমনি তেপায়া, তেপায়া মানে আমরা টি টেবিল বলি না, টি টেবিল আমরা মানে বলি না, এটি মূলত আসলে তেপায়া। এই যে টি টেবিল, এটি মূলত আসলে কি তেপায়া। মানে কি তিনও না, তিনটা পাও বুঝেছে না, একটা টেবিলকে বুঝেছে, ছোট একটা টেবিল, তাই এটা কি বহুব্রীহি। ঠিক তেমনি সপ্তপদী মানে কি, সপ্তপদী জিনিসটা একটু বুঝেন। সপ্ত মানে তো 7, আর পদী মানে ধরেন পদ মানে পদ বা পা, পদ মানে কি পা, হ্যাঁ। আবার পদ মানে এখানে আমরা যে পার্ট অফ স্পিচ পড়ছি এটা না, এখানে পদ মানে পা বুঝেছে, তার মানে 7 পদী। আচ্ছা হিন্দুদের যখন বিবাহ হয় তখন আপনি দেখবেন স্বামী স্ত্রী কি জানি ধুতির বা কাপড়গুলা একসাথে বেঁধে একটা আগুনের কি জানি ব্রাহ্মণের মন্ত্র পড়ে, আর তারা 7টা ঘুরতে দেয়। হ্যাঁ, এই যে 7 ঘুরতে দেয়, যে 7 মানে কি সপ্তপদী মানে কি 7, আর পদ মানে কি পা দেয়া হেঁটে হেঁটে 7টা ঘুরতে দেয়, তখন তাদের কি সম্পন্ন হয়? বিবাহ। এই দেখেন 7ও বুঝেছে না, পদ মানে পাও বুঝেছে না, বুঝেছে কি বিবাহ। তাই এটা কি সংখ্যাবাচক বহুব্রীহি। বিবাহ নিয়ে আমি একটু কথা না বললেই নেই। বিবাহ, বিবাহ মিনিংটা আসলে একটু ব্যাখ্যা করতেছি আর কি, একটু ফাইন করতেছি। এই বিতে হইল বিপদ, এই বিতে হলো বাড়ানো, আর হতে হইল হলো। বুঝছেন তো? পরে দরকার নাই, মনে মনে রাখেন বিবাহ বিপদ এই পর্যন্তই থাকেন, পরে আবার ঝামেলা। আচ্ছা পরে কি লিখছে দেখেন, ঠিক তেমনি ভাবে দশরথ। দশরথ মানে কি দশরথ দ্বার, জিনিসটা এটাই বোঝায়। দশরথ বলতে এখানে মূল থিমটা হলো এরকম যে শ্রীরামচন্দ্রের পিতাকে বলা হয় দশরথ। এই যে শ্রী রামচন্দ্রের পিতা, তার মানে দশ না রত্ন। তার মানে মূল যে থিম, মূল থিম এটাই যে সংখ্যাবাচক বহুব্রীহি মানে বলবে একটা বোঝাবে আর একটা, না পূর্বপদ না পরপদ। কেন আমি ব্যাখ্যা করছি, তার মানে এই জিনিসটা একটু ক্লাস টাইম বড় করছি বিস্তারিতভাবে, ধীরে স্থিরে গিয়েছি যাতে করে জিনিসটা আপনারা বুঝতে পারেন। আরও যদি আপনাদের জানার কোনো কিছু থাকে ইনশাল্লাহ কমেন্টে জানাবেন, আমি সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।